আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে এগোবে এই প্রশ্ন এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। দেশের রাজনৈতিক অঙ্গন থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, দলটির শীর্ষ নেতৃত্বের অধিকাংশের পলাতক জীবন, বহু নেতার কারাবাস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, সব মিলিয়ে দলটিকে অস্তিত্ব সংকটের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। এমন পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী দলটি হঠাৎ করে নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে এবং রাষ্ট্রীয় কাঠামো ও ক্ষমতার কেন্দ্রে দীর্ঘ 15.5 বছর থাকার পর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ হয়ে উঠেছে অনিশ্চিত, জটিল ও প্রশ্নবিদ্ধ। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পর আওয়ামী রাজনীতির গতিপথ নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। এই অনিশ্চয়তার কেন্দ্রে আছে দলটির অভ্যন্তরীণ বিভক্তি, নেতৃত্ব সংকট, কৌশলগত দুর্বলতা, তৃণমূলের ভেঙে পড়া মনোবল, বিদেশে নির্বাসিত নেতৃত্বের অসামঞ্জস্য এবং দেশ বিদেশের রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন অবস্থান গ্রহণ করেছে। দলটির একমাত্র রাজনৈতিক লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কিভাবে অন্তর্বর্তী সরকারকে দুর্বল করা যায়, কিভাবে নির্বাচন স্থগিত বা বিতর্কিত করা যায়, অথবা কিভাবে অন্তত নিজেদের তৃণমূলকে সক্রিয় রাখা যায়। কিন্তু বাস্তব পরিস্থিতি তাদের বিরুদ্ধে। দেশে থাকা অধিকাংশ নেতা কারাগারে, যাদের অনেকে গুরুতর অভিযোগের মুখে, বাইরে থাকা নেতৃত্বের মধ্যে তীব্র অবিশ্বাস ও পারস্পরিক দোষারোপ, তৃণমূলে অর্থের অভাব ও ভয়ের সংস্কৃতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও গণহত্যার দায়। এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুসারে 1400-র বেশি মানুষ নিহত এবং 30,000 আহত। এত বড় মানবিক বিপর্যয়ের পর দলটির বিরুদ্ধে দেশ জুড়ে চরম জনরোষ সৃষ্টি হয়েছে, যা থেকে দ্রুত বেরিয়ে আসা প্রায় অসম্ভব। আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে যেতে পারে তা বিশ্লেষণ করতে হলে প্রথমে দলটির বর্তমান অবস্থার গভীর কাঠামোগত বিশ্লেষণ করতে হবে। বর্তমানে দলটির যা অবস্থা তা স্বাভাবিক সংকট নয়, বরং অস্তিত্বগত সংকট। দলটির চিরাচরিত সাংগঠনিক ক্ষমতা ভেঙে পড়েছে, আন্তর্জাতিক কূটনীতিতে তারা বিচ্ছিন্ন, দেশের অভ্যন্তরে তাদের প্রতি সহানুভূতি নেই এবং আঞ্চলিক রাজনীতিতেও তারা অস্বস্তিকর অবস্থানে রয়েছে। পালিয়ে থাকা নেতারা কলকাতা, দিল্লি, দুবাই, লন্ডন বা যুক্তরাষ্ট্রে নিজেদের মধ্যে কোনো ঐক্য গড়ে তুলতে পারছেন না। দলটির প্রভাবশালী নেতারা ভারতের বিভিন্ন জায়গায় বিস্তৃত। তাদের কেউ কেউ মনে করেন ভারত চাইলে অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে। অন্যরা মনে করেন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর নতুন রাজনৈতিক সুযোগ তৈরি হতে পারে। কিন্তু বাস্তবতা হলো ভারত প্রকাশ্যে বা অঘোষিতভাবে কোনোভাবেই শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে অবস্থান নেয়নি। ট্রাম্প প্রশাসনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে পাশ কাটিয়ে শেখ হাসিনাকে সমর্থন দেবে এমন নিশ্চয়তা নেই। ফলে বিদেশি শক্তির উপর নির্ভর করে ফিরে আসা আওয়ামী লীগের বাস্তবসম্মত ঐতিহাসিক কৌশল নয়, বরং মরিয়া মানসিকতার বহিঃপ্রকাশ। অন্যদিকে দলটির অভ্যন্তরীণ অবস্থা আরও কঠিন। বহু বছর ক্ষমতায় থেকে ব্যক্তিকেন্দ্রিক দল গঠনের কারণে এখন আওয়ামী লীগের অভ্যন্তরীণ নেতৃত্ব কাঠামো একরকম ধসে পড়েছে। শেখ হাসিনা ছাড়া আর কেউ দল চালানোর মতো সাংগঠনিক বা জনপ্রিয় নেতৃত্ব তৈরি করতে পারেননি। ফলে আজ দলটি কার্যত লিডার ডিপেন্ডেন্ট বা ব্যক্তি নির্ভর সংগঠনে পরিণত হয়েছে। শেখ হাসিনা পলাতক, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা আইনগতভাবে প্রাসঙ্গিক রয়েছে এবং তিনি রাজনৈতিকভাবে দেশে ফিরতে পারবেন এমন নিশ্চয়তাও নেই। এতে স্পষ্ট রাজনৈতিক সংকেত হলো আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রয়োজন নতুন নেতৃত্ব, নতুন কৌশল ও নতুন রাজনৈতিক বর্ণনা। কিন্তু দলটি এখনো সেই পথে হাঁটতে প্রস্তুত নয়।
সত্য হলো আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার করতে ভয় পাচ্ছে, কারণ ভুল স্বীকার করার মানে 1400 মানুষের হত্যার দায় স্বীকার করা, 30,000 আহতের ভাগ্য স্বীকার করা, নির্বিচারে গুম খুন ও মানবাধিকার লঙ্ঘনের দায় স্বীকার করা। দলটির বক্তব্য স্পষ্ট, ক্ষমতায় না ফেরা পর্যন্ত এই দায় ঝেড়ে ফেলার সুযোগ নেই, আর ক্ষমতায় ফেরার সম্ভাবনা একেবারে অনিশ্চিত। এই অবস্থায় বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা আছে, একটি প্রায় অসম্ভব আর একটি কঠিন কিন্তু বাস্তবসম্মত। প্রথম পথটি হলো আরেকটি গণ অভ্যুত্থান বা বড় ধরনের জন আন্দোলন ঘটিয়ে ক্ষমতায় ফেরা, কিন্তু দলটির নিজস্ব বিশ্লেষণেই স্বীকার করা হয়েছে এটা অসম্ভব, কারণ কোনো আগেরকার সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটানোর মতো শক্তি বা জনসমর্থন এখন তাদের নেই, বরং তারা নিজেরাই অভ্যুত্থানের শিকার হয়েছে। তাছাড়া দলের তৃণমূল নেতৃত্ব ছিন্ন ভিন্ন, বড় নেতারা বিদেশে, সংগঠন ভেঙে পড়া আর জনমনে গভীর ক্ষোভ রয়েছে। দ্বিতীয় পথ হলো ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নতুন নেতৃত্ব দিয়ে দলকে পরিশুদ্ধ করা এবং গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে চেষ্টা করা। কিন্তু দলটির বর্তমান মনোভাব থেকে মনে হয় তারা ক্ষমা চাইতে প্রস্তুত নয়, বরং এখনও অতীতের কৌশলেই আঁকড়ে ধরে আছে। যেসব বিদেশি শুভাকাঙ্ক্ষী দলকে পরামর্শ দিয়েছেন ভুল স্বীকার করে পরিশুদ্ধ হওয়ার, তাদের কথাও দলটির নেতৃত্ব উপেক্ষা করছে। এর বাইরে আরও একটি সম্ভাবনা আছে, নেতৃত্ব কাঠামোতে বড় ধরনের পরিবর্তন। শেখ হাসিনা নিজে পিছু হটে পরিবারের অন্য কাউকে নেতৃত্বে আনার ইঙ্গিত দিয়েছেন বলেও গুঞ্জন আছে। কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের রদবদলের কথাও শোনা যাচ্ছে, কিন্তু শেখ হাসিনা এখনই এসব পরিবর্তন চান না। তিনি চান খারাপ সময়টা বিতর্কিত নেতাদের দিয়েই সামাল দিয়ে যাক, কিন্তু দীর্ঘমেয়াদে এই কৌশল টেকসই নয়। আওয়ামী লীগের সংকট শুধুই নেতৃত্ব সংকট নয়, এটি নৈতিক সংকটও। গণ অভ্যুত্থানে নিহত আহত মানুষজনের পরিবার, দীর্ঘদিনের নিপীড়নে শিকার বিএনপি ও জামাতের নেতাকর্মীরা, নতুন রাজনৈতিক শক্তি এনসিপি সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে। ফলে ভবিষ্যতে ক্ষমতায় গেলে কারা তাদের গ্রহণ করবে? বর্তমান সরকারেরও তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই, কারণ অতীতের গণহত্যার দায় রাজনৈতিকভাবে খুবই ভারী। আওয়ামী লীগ এখন যে কৌশল নিয়েছে তাতে দেখা যাচ্ছে তারা আশা করছে বিদেশি শক্তি, ভারত, যুক্তরাষ্ট্র বা আঞ্চলিক খেলোয়াড়রা একসময় তাদের পাশে দাঁড়াবে। নির্বাচনের পর নতুন সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পরিকল্পনা আছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে বিশাল পরিবর্তন এসেছে তা শুধু বিদেশি চাপ দিয়ে উল্টে ফেলা সম্ভব নয়। এই মুহূর্তে দলটি যে স্বপ্ন দেখছে সেটা রাজনৈতিক বাস্তবতার চেয়ে বেশি মানসিক সান্ত্বনা। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে আবার রাজনৈতিকভাবে ফিরে আসতে চায়, তবে তাদের তিনটি মৌলিক পরিবর্তন আনতে হবে। প্রথমত, দলের অভ্যন্তরীণ নেতৃত্ব পরিবর্তন করে নতুন প্রজন্মের অদুর্নীতিগ্রস্ত এবং মানবাধিকার ইস্যুতে পরিচ্ছন্ন ব্যক্তিদের সামনে আনা। দ্বিতীয়ত, অতীতের ভুল স্বীকার করে গুম খুন নিপীড়নের দায় গ্রহণ করে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা, যদিও এটা রাজনৈতিকভাবে কঠিন। তৃতীয়ত, সংগঠনকে পুনর্গঠন করে আদর্শ ভিত্তিক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক কাঠামোতে ফিরিয়ে আনা। আওয়ামী লীগের ইতিহাস দেখলে স্পষ্ট দলটি সংকটের মধ্যেও নতুনভাবে উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখে, কিন্তু এবার সংকট এত ব্যাপক, মানবাধিকার লঙ্ঘনের দায় এত গভীর, নেতৃত্বের আত্মসমালোচনা এত কম যে দলটির পুনরুত্থান নির্ভর করছে নতুন নেতৃত্ব কতটা সাহসী সিদ্ধান্ত নিতে পারে তার উপর। ফলাফল কি হবে তা আগামী নির্বাচনের পরেই স্পষ্ট হতে পারে, কারণ তখনই নতুন সরকার কিভাবে আচরণ করবে, আওয়ামী লীগের জন্য কোনো রাজনৈতিক স্পেস থাকবে কিনা তা পরিষ্কার হবে। অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামানের বিশ্লেষণ অনুযায়ী আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন মূলত অপেক্ষার উপর নির্ভরশীল। অপেক্ষা করতে হবে নতুন রাজনৈতিক বাস্তবতার জন্য, নতুন সরকারের আচরণের জন্য এবং নিজেদের অভ্যন্তরীণ পুনর্গঠনের সুযোগের জন্য। কিন্তু অপেক্ষা করলেও দলটির ভেতরে পরিবর্তনের প্রস্তুতি না থাকলে ভবিষ্যতে তারা রাজনৈতিকভাবে ফিরে আসতে পারবে না।
শেষ পর্যন্ত সত্যটি হলেও বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী দলটির ভবিষ্যৎ এখন দুই শক্তির দ্বন্দ্বে আটকে আছে। একদিকে জনরোষ, অন্যদিকে দলটির অস্বীকার। এই দুইয়ের ভারসাম্য ভেঙে দলটি কোন পথে যাবে তা নির্ভর করবে তারা সত্য স্বীকার করতে পারে কিনা, নতুনভাবে জন্ম নিতে পারে কিনা এবং জনগণের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে পারে কিনা। আর যদি সবকিছু আগের মতোই চলতে থাকে তাহলে আওয়ামী লীগের সামনে হয় দীর্ঘমেয়াদী প্রান্তিকতা, নয়তো নতুন রাজনৈতিক জন্ম। এই দুইয়ের যে কোনো একটি পথই অপেক্ষা করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।